পিনাকি ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছে, তিনি মুসলিম হয়ে গিয়েছেন, এই সংবাদটি পিনাকি ভট্টাচার্যের নিজের ভিডিওতে শেয়ার করেছেন। এই বক্তব্যটা আবার দিয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্লোগানে স্লোগানে উত্তাল ভারত, মোদি হটাও ভারত বাঁচাও আন্দোলনে মুখর গোটা ভারত। নিজ দেশের অর্থনীতির টালমাটাল অবস্থায় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট করা আর যুদ্ধে জড়ানোই খেপেছেন দেশটির সাধারণ নাগরিকরা। সাসপেন্ড হয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 30 দিনের জন্য বিধানসভায় সাসপেন্ড, আরো 3 বিধায়ক সাসপেন্ড। এ নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাসপেন্ড। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে চাকুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। আসসালামু আলাইকুম, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন, ভিডিওর বিশেষ অংশ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন, জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন রহস্যময়ী ঘটনা বা ইতিহাস। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। পিনাকি ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছে, তিনি মুসলিম হয়ে গিয়েছেন, এই সংবাদটি পিনাকি ভট্টাচার্যের নিজের ভিডিওতে শেয়ার করেছেন। এই বক্তব্যটা আবার দিয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়টা নিয়ে আমরা চলে যাব ডক্টর পিনাকি ভট্টাচার্যের ভিডিও থেকে সর্বপ্রথমে শেয়ার করব এবং ভিডিও থেকে শেয়ার করে আপনাদেরকে শোনাবো যে পিনাকি ভট্টাচার্যকে যে ইসলাম গ্রহণ করেছে সেই কথাটা কিভাবে যৌক্তিক হিসাবে তুলে ধরেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার এই কথার পরে আমরা চলে যাব বাংলাদেশের নতুন রাজনৈতিক দল, তরুণদের রাজনৈতিক দল এনসিপি কে নিয়ে কিছু আলোচনা আর সমালোচনা করতে হবে, কারণ এনসিপির জন্ম হয়েছে এক বাড়িতে আর বড় হচ্ছে, লালিত পালিত হতে যাচ্ছে আরেক বাড়িতে। তাই এনসিপির ভুল রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ সেই এনসিপির প্রতি বিশ্বাস এবং এনসিপি কে নিয়ে যে আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভঙ্গ করছে বলে ডক্টর পিনাকি ভট্টাচার্য আজকে তার ভিডিওতে বিশ্লেষণ করেছেন। ডক্টর পিনাকি ভট্টাচার্যের লম্বা বিশ্লেষণ আছে, আমি সেই লম্বা বিশ্লেষণ আপনাদের সামনে আনবো না। আমি শুধু আনবো ডক্টর পিনাকি ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছেন, উনি মুসলিম এবং উনার শ্বশুর জামাতের নেতা এবং এই জামাত নেতার মেয়ে বিয়ে করেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য। এই কথাটি নাকি ডক্টর পিনাকি ভট্টাচার্য গোপন রেখেছেন এবং কি করে উনি ভট্টাচার্য উপাধি ব্যবহার করেন এই প্রশ্ন করেছেন শেখ হাসিনা দিল্লি থেকে। শেখ হাসিনার এই প্রশ্নের জবাবও উনি দিয়েছেন, উনি যেভাবে দিয়েছেন উনার মুখ থেকে আপনাদেরকে শোনাবো এবং সেই জবাবের পরে আমরা বিশ্লেষণ করব পিনাকির পরে গিয়ে এনসিপি এবং বর্তমান বাংলাদেশের রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে। আমি শুরুতেই চলে যাচ্ছি পিনাকি ভট্টাচার্যের কাছে। আমরা শুনে নেই পিনাকি ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছে বা এই বিষয়ে পিনাকি কি বলছেন এবং শেখ হাসিনা কি বলছেন। আমার নাম নিছে মাতারি খেয়া দিল্লি বলাইছে, এখন আমার নাম জপিচ্ছে। ওই নাকি আমাদের ডরায় না, শুনে নাকি আগে শুনে। আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা পিনাকির বক্তব্যটা এবং শেখ হাসিনার বক্তব্যটা এখন আসতেছে। একটু প্লিজ আমাকে একটা করে কমেন্টস লিখে জানাবেন যে আপনারা অডিওটা শুনতে পান। পাইলে বলবেন হ্যাঁ, তাইলেই হবে, আর না পাইলে না। আমি একটু শুনতে চাই আপনাদের কাছ থেকে একটা দুইটা কমেন্টস যে অডিওটা যখন আমি চালাচ্ছি পিনাকির ইউটিউব থেকে আপনারা অডিওটা শুনতে পান কিনা, পেয়েছেন কিনা। একজন লেখেন অন্তত যে শুনতে পেয়েছেন, না বলেছেন একজনে, কেন শুনতে পান নাই হা লিখেছেন আরেকজনে, মানে উনি হয়তো লেটে ঢুকছে। হা জি, আমি তাহলে অডিওটা ছেড়ে দিচ্ছি, অডিওটা আপনারা শুনেন। অডিওটা ছোট্ট, মানে অল্প শোনাবো, তারপরে আমি আমার আলোচনায় যাব। পিনাকি ইসলাম গ্রহণ করেছে এই নিয়ে পিনাকি কি বলছেন আর শেখ হাসিনা কি বলছেন, এ নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। এখন শেখ হাসিনার বক্তব্যকে দেখিয়েছে পিনাকি ভট্টাচার্য তার নিজের ভিডিওতে কয়েক ঘন্টা আগে। আমি সেই ভিডিওটার রেকর্ডটাই আপনাদের সামনে তুলে ধরছি। আগুন দিয়েছিল কিন্তু বিএনপির লোক এবং কয়েকজন মিলে, আর তারপর বুলডোজার ভাঙলো। আর ওদিকে সেই কি ভট্টাচার্য, ও কিন্তু ভট্টাচার্য না, ও কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়েছে। আপনাদেরকে ভট্টাচার্য রাখে কিভাবে, ও তো ধর্মান্তর হয়ে গেছে। ওইটা তো এটা তো কোনো আশা নাই, কোনো মিডিয়াতে জানতে হবে তাই শ্বশুরবাড়ি তো মানুষই যত সম্ভব ত্রিশাল বা শেখ হাসিনা তার দলীয় ফোরামে আলাপ করছে, বক্তব্য দিচ্ছে যে পিনাকি তো ধর্ম চেঞ্জ করেছে, সে ইসলাম গ্রহণ করেছে, সে মুসলমান, সে ভট্টাচার্য লেখে কিভাবে। এখন তার শ্বশুর বাড়ি ময়মনসিংহে, আরেকজন তার মানে তার দলীয় ফোরামের কেউ বলছে যে না তার শ্বশুর বাড়ি টাঙ্গাইলে। ময়মনসিংহ বৃহত্তম ময়মনসিংহ বা ময়মনসিংহ টাঙ্গাইলটা আমরা অনেকটা ময়মনসিংহের সাথেই বলে থাকি। আমরা একটু শুনে নেই আর কি বলেছে তারা। আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে জামাত ইসলামীর নেতা কোন হিন্দু ধর্মের মানুষের সাথে তার মেয়ে বিয়া দিবে না। এই কথাটা বলার পরে পিনাকি কি বলছে আমরা একটু শুনে নিই।
মানে পিনাকি যদি মুসলমান না হয় তাহলে তার কাছে জামাতের কোনো নেতা মেয়ে বিয়ে দিবে না, এবং টাঙ্গাইলে কোনো এক জামাত নেতার মেয়ে বিয়ে করেছে ডক্টর পিনাকি ভট্টাচার্য। তাই পিনাকির কাছ থেকে আমরা একটু কথা শুনে নিই। মনে হয় আমার আরেকটা বিয়া জামাতের নেতার মাইয়ার সাথে খাড়াল ঠিক করেছে, আলহামদুলিল্লাহ। জামাতের নেতাদের কন্যাদের কার সাথে আমার ঘটকালি করেছে আমাকে না জানায় না। ওই কইছে যে আমার নাকি ভট্টাচার্য নামটা ব্যবহার করা উচিত না জামাতের নেতার মাইয়ারে বিয়া করার জন্য। মাতারি তুই যে মিনাল কান্তি আর মোদির খাটকা পাইস, তোর নাম কি দেবো এখন? মাতারি বেশি বাড়িস না, ঘেটি ধরে তুলে নিয়ে আসবো একেবারে। এবার বুঝেছেন তো হাসিনা সবচেয়ে বেশি প্যারা দিছে কে? কেউ যদি আমারে কয় তুই কোন তোরে কে পুষে, উত্তর পাইছি এখন বুঝাও আমার এখন সাতটা। যাই হোক, এখন আলাদা আসি। বাংলাদেশে মেলা কিছু হইতেছে। গতকালকে মাহফুজের মাথা পানির বোতলে বাড়ি দিছে, এগুলো সব অনেক ঘটনা ঘটিচ্ছে। আসেন এগুলো একটু বুঝে দেখি। প্রিয় দর্শক, আমি বলেছিলাম যে আপনাদেরকে পিনাকি ইসলাম গ্রহণ করেছে বা মুসলমান হয়েছে, এই বিষয়টা উনি উনার নিজের ভিডিওতে প্রকাশ করেছেন কিছুক্ষণ আগে। তো নিজের ভিডিওতে যা উনি তুলে ধরেছেন, শেখ হাসিনার বক্তব্য উনার নিজের ভিডিওতে শেখ হাসিনার রেকর্ডটা উনি শুনিয়েছেন। শেখ হাসিনার রেকর্ডটা নিজের ভিডিওতে শুনেছেন, আমিও সরাসরি উনার ভিডিওতে গিয়ে তারপরে আপনাদেরকে শোনালাম। কিন্তু উনার ভিডিওর হেডলাইন ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভাঙতেছে, এটা হলো উনার ভিডিওর হেডলাইন। তো আমি জাতীয় নাগরিক এনসিপি কিভাবে ভাঙতেছে, কিভাবে ভাঙলো, এই বিষয় আমার জানার একটু ইন্টারেস্টে আমি ওনার ভিডিওটা শুনতেছিলাম। শুনতে গিয়ে শুরুতেই দেখি যে শেখ হাসিনা বলেছে উনাকে ইসলাম গ্রহণ করেছে, ওনার ওয়াইফ মুসলমান, এবং কোন এক জামাত নেতা টাঙ্গাইলে ওনার শ্বশুর বাড়ি, এবং জামাত নেতার মেয়ে উনি। আর জামাত নেতা শেখ হাসিনা দেখেন সবাইকে যাই বলুক, সবাইকে আধা মুসলমান, কাঁচা মুসলমান, ইসলাম ভালো করে পালন করে আর না পরে, শেখ হাসিনার মাথায় আছে যে জামাতের নেতার মাইয়া বিয়ে দিবে কোনো অমুসলিমের সাথে নয়, বা পালাইয়া গিয়েও বিয়ে করবে না। এখন জামাতের নেতার মাইয়া যেহেতু বিয়ে করছে, তাহলে পিনাকি নিজে আগে ইসলাম গ্রহণ করছে, তারপরে বিয়ে করেছে। এটা হলো শেখ হাসিনার যৌক্তিক কথা। অনেক সময় পাগলের কাছ থেকে তো অনেক ভালো কিছু পাওয়া যায়। তো শেখ হাসিনার কাছ থেকে আমরা এটা জানতে পেরেছি। এখন বাকিটা পিনাকি ভট্টাচার্য সরাসরি এটা কোনো স্বীকারও আসেন নাই, অস্বীকারও আসেন নাই, স্বীকারও করেন নাই, অস্বীকারও করেন নাই। খালি এটা বলছে যে শেখ হাসিনা মনে হয় কোনো জামাতের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে, মানে আমার দ্বিতীয় বিয়ে ঠিক করেছে। এটা একটু মস্কারি করেই, মস্কারির ছলেই উনি উত্তরটা দিয়েছেন। এবং শেখ হাসিনাকে উনি কিভাবে গালি দিয়েছেন এটা উনার চিরাচরিত নিয়মেই দিয়েছেন। পিনাকি ভট্টাচার্য দুই একটা গালি না দিলে আপনারাও দেখেন না, কারণ আপনারাও ইন্টারেস্টেড হন পিনাকির গালি শুনতে। যদি পিনাকির গালি শুনতে আপনারা মজা না পাইতেন, যদি ইলিয়াস হোসেন ভাইয়ের গালি শুনতে আপনারা মজা না পাইতেন, তাহলে ইলিয়াস ভাইয়ের 4 মিলিয়ন সাবস্ক্রাইবার, পিনাকির 3 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার, আর আমার হইল গা 3.5 লাখ সাবস্ক্রাইবার। কেন আমার কেন 3 মিলিয়ন হইলো না? কারণ আমি তো গালি দেই না, আমি তো গালি দিতে পারি না। কারণ পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই যেভাবে গালি দিতে পারে, সেই গালিটা আসলে আমি এইভাবে দিতে পারি না, কারণ ওনাদের মতো হতে পারি না। সবাই তো সবার মতো হতে পারবে না। এবং ওনারা কিন্তু আমার শিক্ষক, আমি কিন্তু সেলুট দিই সবসময় ওনারা দুইজনকে। আমি যখন ভিডিও বানাই বিভিন্ন সময় ওনাদেরকে রেফারেন্স করি, এবং ওনাদের কথাটাকে আমি মূল্যায়ন করি বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চাইতে বেশি। আপনাদের মনে আছে যে জামাত নেতাকে নিয়ে, জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানকে আমিও চরম শ্রদ্ধা করি, ইলিয়াস ভাই শ্রদ্ধা করে, কিন্তু সেদিন ইলিয়াস ভাই রাগে খুবে মানে এমন কথা বলেছেন জামাতের আমিরকে, এমন কথা বলেছেন যেটা উনি বলাটা আমরা চিন্তা করি নাই, আমরা ভাবতে পারি নাই যে উনার মুখ দিয়া এমন কথা জামাতের আমিরকে বলতে পারেন। কিন্তু বলার পরে উনি অনুশোচনায় ভুগেছেন, বলার পরে উনি বুঝতে পেরেছেন যে ধরেন আমি এখন লাইভে আছি, মানে আপনারা একটা কমেন্টস লেখছেন, ওই কমেন্টসের ঠেলায় আমি এমন একটা কথা বলে ফেললাম, কিন্তু লাইভটা শেষ হওয়ার পরে আমি যখন রাতে ঘুমাতে যাব আমার ব্রেইনে কিন্তু কাজ করবে, আরে আমার দর্শক, আমার পছন্দের মানুষ, আমাকে সে ভালোবাসে, হয়তোবা আমার পছন্দ হয় নাই তার কমেন্টসটা, এই কারণে কি আমার এই ধরনের গালি দেওয়া, এই ধরনের খারাপ বলা, এই ধরনের খারাপ কিছু করা ঠিক হয়েছে? আমার কিন্তু রাতে ঘুম হবে না আপনাদেরকে গালি দিলে, বা যে কাউকেই হোক। একজন মানুষের সাথে আপনি বাহিরে বিতর্ক করে এসেছেন, রাত্রে এসে দেখবেন ওয়াইফের সাথে আপনি শর্টফট করতেছেন, আপনি ঘুমাইতে পারতেছেন না, আপনার ওয়াইফ জিজ্ঞাসা করে তুমি ঘুমাচ্ছ না কেন, তখন আপনি আপনার ওয়াইফের কাছে শেয়ার করেন, আরে আজকে তো এই রাস্তার ভিতরে এই সিনজুলার একটা থাপ্পড় মারলাম। হ্যাঁ, কেন থাপ্পড় মারলাম? এই যে সে এরকম একটা কথা বলেছে, আমাকে সুরলোক বলেছে, আমাকে ইতর বলেছে, বা একটা কিছু বলেছে, সে কারণে মেরেছি। কিন্তু তার ওয়াইফ যখন তাকে সান্ত্বনা দেয় এবং বুঝিয়ে বলে যে এই কাজটা তোমার এভাবে রাগ করাটা ঠিক হয় নাই, এভাবে ভুল করাটা তোমার ঠিক হয় নাই, তোমার মর্যাদার সাথে তো যায় না, ইলিয়াস হোসেনের মর্যাদার সাথে তো যায় না জামাতের আমিরকে মানে খারাপ চরিত্রের সাথে মিলানো। উনি হয়তোবা রাজনৈতিক অ্যাটাক, রাজনৈতিক ওনার সাথে একটা মানে যে কোনো বিষয়ে রাজনৈতিক ভাবে ফাইট দিতে পারতেন, কিন্তু উনি যে চরিত্র নিয়ে কথা বলে ফেলেছেন, আর যারে নিয়ে কথা বলছেন সেই মমতাজও আবার আটকে গেছে, তাই না? মমতাজকে নিয়ে বলে ফেলছেন, সেই মমতাজকেও ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়ে গেছে। আমার মনে হয় যে ওই কাকতালির মতো ইলিয়াস ভাই নাম নিছে, এখন মমতাজকে সরকারও ধরে ফেলছে। তার মানে নাম যার যার মুখ দিয়ে আসবে ও খতম, ওর জিন্দগি খতম হয়ে যায়গা, তাই না? উর্দু হিন্দি আপনারা যারা ভালো পারেন, মানে ওর জিন্দগি খতম হয়ে যায়গা। তো পিনাকি ভট্টাচার্য যার কথা মুখে নেয় তার কিন্তু জিন্দগি বরবাদ হয়ে
জায়গা, ঠিক না? আমার উর্দু কি হয়নি নাকি, হিন্দি হয়নি? আপনারা একটু লিখবেন তো, আমি উর্দু হিন্দি যে বলি আপনারা বুঝেন কিনা। বাঙ্গাচোরা হিন্দি উর্দু, তো লন্ডনে থাকি তো এত বেশি হিন্দি উর্দুর মানুষ কথা বলে না, কারণ আমরা যারা কাজ করি চাকরি করি একসাথে ওই ইংলিশটাই এখানে ইউজ করা হয়, কারণ কার বাড়ি কোন দেশে না জেনে না শুনে কথা বলি না আমরা। আরব দেশগুলাতে আবার হিন্দি উর্দু কথা বলে, একজনের চেহারা আরেকজনের দেখলেই হিন্দিতে বা উর্দুতে আরব দেশগুলাতে বেশি কথাবার্তা হয়। মালয়েশিয়া সিঙ্গাপুরে হয় কিনা জানি না, এখনো যাই নাই যেহেতু মালয়েশিয়া সিঙ্গাপুর, ভবিষ্যতে যখন যাবো ইনশাল্লাহ দেখবো আর কি ওখানে হিন্দি উর্দু বেশি চলে কিনা। কিন্তু মধ্যপ্রাচ্যে অনেক দেশেই তো গেলাম, ইতিমধ্যে দুবাই গেলাম, সৌদি আরব গেলাম, এর আগে কুয়েত গেলাম, সামনে ইনশাল্লাহ আরো অনেক দেশে যাব মধ্যপ্রাচ্যে। তো সেখানে কিন্তু প্রচুর এশিয়ান মানুষ, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই 3 দেশের মানুষ মিলে দেখা গেছে হিন্দি উর্দু কথাটার বেশি চলে, সেই জন্য আপনারা বেশি অভ্যস্ত। আমি একটু কম অভ্যস্ত হিন্দি উর্দুতে। তো অন্যান্য ভাষা, ইউরোপের অনেক ভাষা আমি জানি, যেগুলো আবার আপনারা বুঝবেন না, আপনাদের সাথে সেগুলো বলে আমার কোনো কাজে আসবে না, একেবারেই বেহুদা। মানে ওই যে কবরস্থানে গিয়া কোরআন খতম করা, কবরস্থানের কবরবাসী তো আর কোরআন শুনে না। আপনি কোরআন আপনার বাবার জন্য, তার জন্য আপনি ঘরে বসে মসজিদে বসে পড়বেন, এতেই সওয়াব হবে। ওই কবরের সামনে দাঁড়াইয়া পড়লে কোনো এক্সট্রা কোনো অর্ডিনারি ফায়দা হবে না, কারণ যে কবরে আছে তার শোনার কোনো সুযোগ নাই। কবরে যাওয়ার পরে মানে মৃত্যুর পরে আর তার কাছে কোরআন পড়ছেন না অন্য কিছু পড়ছেন সে জানবে না। আপনি নিজের থেকে, আপনার ভালোবাসা থেকে, আপনার শ্রদ্ধা থেকে, আপনার আল্লাহর কাছে তার জন্য কামনা করে দোয়া চেয়ে তার জীবন মাপের জন্য আপনি যেখানে থাকেন, পৃথিবীর যেই দেশে থাকেন, দোয়া সেখান থেকে করলেই যাবে, সেখান থেকে কোরআন পড়লেই ওনার কাছে যাবে। কবরের সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় পড়া লাগবে না। অনেকে এই জিনিসটা আমরা অনেক সময়, হ্যাঁ কবরের কাছে গিয়ে কবরের দোয়া আছে, ইসলাম আমাদেরকে যেভাবে শিখিয়েছে সেভাবে আমরা দোয়া অবশ্যই করি এবং করব। আমি আজকে যে কথাটা, রাজনৈতিক কথাটা নিয়ে আসছিলেন পিনাকি ভট্টাচার্য, যে এনসিপি ভেঙ্গে যাবে, 2টা টুকরা হয়ে যাবে। এনসিপি 2টা টুকরার অলরেডি রূপরেখা বর্তমানের মাঠে, আর এই কয়েকদিনের, গত 3-4 দিনের কার্যক্রমে কিন্তু আমরা বুঝতেছি এনসিপি 2টা পার্ট হয়েছে। তো পিনাকি ভট্টাচার্য যে কথাটা বলেছেন তার ভিডিওতে গিয়া যে 80% চলে যাবে জামাত বা ইসলামপন্থীদের সাথে এনসিপি, সেটা যাবে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে। হাসনাত আব্দুল্লাহ হলো এনসিপির ইসলামপন্থী বা ইসলামী দলগুলোর সাথে হাসনাত আব্দুল্লাহ যেভাবে মিশে গিয়েছে, সে যেদিকে যাবে সেদিকেই চলে যাবে এনসিপি। এখন উপদেষ্টা মাহফুজ আলম ক্ষমা চেয়েছেন কিংবা দুঃখ প্রকাশ করেছেন, তার ক্ষমা চাওয়া গ্রহণযোগ্য কিনা, ক্ষমা চাওয়াটা সঠিকভাবে হয়েছে কিনা, তার ক্ষমা চাওয়াটা আমি কিভাবে দেখি, তার ক্ষমা চাওয়ার মধ্যেও কোনো ঘাবলা আছে কিনা, কোনো ভেজাল আছে কিনা, এর মধ্যেও সুখ থ্রেট আছে কিনা, এটা একটু খুঁজে বের করার চেষ্টা করবো। দর্শক সামাপ যদি বলি, উপদেষ্টা মাহফুজ আলম যে ক্ষমা চেয়েছেন এটা গ্রহণযোগ্য নয়, কারণ তিনি ফৌজদারি অপরাধ করেছেন, তিনি আমৃত্যু আঘাতের হুমকি দিয়েছেন, তিনি শিক্ষক শিক্ষার্থী নারী শিক্ষার্থীদের পেটানোর বৈধতার কথা বলেছেন, ন্যায্যতার কথা বলেছেন, সেটা তো ক্ষমা হয় না। তিনি স্পষ্টভাবে শপথ লঙ্ঘন করেছেন রাগ বিরাগের বশবর্তী হয়ে, এবং তিনি 2 দিন পর পর যে ক্ষমা চান, এটা কোনো মন্ত্রীর পদমর্যাদায় কোনো ব্যক্তির জন্য এটা গ্রহণযোগ্য হতে পারে না। তার মানসিক স্থিরতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। দর্শক, তিনি বুঝতে পেরেছেন যে তার পদ চলে যাবে, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ভিসি সবাই যেরকম খেপেছে, তাতে ওই পদে থাকাটা তার কঠিন হবে। এজন্য তিনি চালাকি করেছেন। এই যে ক্ষমা চেয়েছেন এটাও চালাকি, স্রেফ চালাকি, অথবা বাটপারি বলতে পারেন। এর মধ্যে কোনো আন্তরিকতা নেই, প্রকৃত অর্থে অনুতপ্ত হওয়া বলতে যা বোঝায় এটা এখানে নেই। আমি আসছি সেদিকে। দর্শক, পদ বাঁচাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন বা তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, দ্যাটস ইট। কারণ তারা সবাই আজকে বোতল বোতল স্লোগান দিয়েছে। এই বোতল বোতল স্লোগান না দিলে মাহফুজ নরম হতেন না, বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এভাবে দুঃখ প্রকাশ করতেন না। বোতল বোতল স্লোগানের ফলেই হয়েছে। কিন্তু শিবিরের কাছে ক্ষমা চাননি, শিবিরের কাছে ক্ষমা চাইতে হবে, কারণ শিবিরকে আমৃত্যু আঘাত করার হুমকি দিয়েছে। এখন ডিলিট করে, এখন বলবেন যে পোস্ট ডিলিট করেছে, ডিলিট করা মানেই ক্ষমা চাওয়া না, ডিলিট করা মানে ক্ষমা চাওয়া না, ডিলিট করা মানে অপরাধ ঢাকার চেষ্টা করা, অপচেষ্টা করা, এবং সেটা তিনি পারেন নাই। এবং এই যে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে দুঃখ প্রকাশ করা, সেখানেও কিন্তু মাহফুজ আলম যথেষ্ট জালিয়াতি করেছেন। একটি দলের দিকে ইঙ্গিত করেই কথা বলেছেন, এবং তিনি এখানে উদারতার পরিচয় দেখাতে পারেননি। যে শিক্ষার্থী পানির বোতল মেরেছে, নিছক আনইনটেনশনালি, কোনো ব্যাড ইন্টেনশন ছিল না, একটা নিরীহ শান্ত বাচ্চা ছেলে, সেই ছেলেকে ক্ষমা করার বা এই ঘোষণা দিতে পারতেন। কিন্তু এখানেও ইন্ধন আছে কিনা তিনি নিজেই তো বলে দিয়েছেন যে এটা শিবির করেছে, এখন আবার ইন্ধন আছে কিনা তদন্তের দাবি কেন করছেন? মানে এক এক সময় এক একটা, সকালে একটা, বিকালে একটা, রাতে একটা, পানির বোতল খেয়ে একটা, পানির বোতল খাওয়ার পর একটা। তাহলে আমরা কোনটাকে সঠিক হিসেবে ধরবো? কালকে সকালে যে আবার আমৃত্যু আঘাতের হুমকি দিবে না, তার গ্যারান্টি কি? মানে এই উপদেশটাকে আমি পদে রাখার পক্ষে নই। দর্শক, আমি জানি না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্তুষ্ট হবে কিনা, সন্তুষ্ট হওয়া উচিত নয়। আর হুইজ মাহফুজ, তিনি ডিল করবেন কেন? একটা বেয়াদব ছেলে কেন এই শিক্ষক শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলরদের সাথে ডিল করবেন? আর কোনো শিক্ষার্থী নেই, উপদেশটা নেই। মাহফুজ লিখেছে, তার ভেরিফাইড আইডিতে লিখতে দেখি না, কারণ কি জানি না যে আবার সবসময় মাহফুজ কমেন্ট বক্স অফ করে লিখেন এবং বট রিয়াক্ট নেন টাকা দিয়ে, কারণ তাকে কেউ ভালো রিয়াক্ট দেয় না, তার অনুসারী 2-4টা বট। এনসিপির নেতারাও এখন তার পক্ষে অনেকে বলতে সাহস পায় না, জনরোষের ভয় দেখলে কিনা বোতল বোতল স্লোগান দেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর ন্যায্যতা বিচার করবেন শিক্ষা অর্থ মন্ত্রণালয়। হ্যাঁ, তুমি চুপ করো, এটা শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব, তোমাকে চালাকি করে আসার দরকার নেই। আরো যুক্ত থাকবেন ইউজিসি কর্তৃপক্ষ। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকেও জুলাই গণঅভ্যুত্থানে জোরালো ভূমিকা রাখা এবং সম্মুখ সারির নেতৃত্বে দেওয়া জাবি শিক্ষার্থীদের দাবির একটি ফলপ্রসূ সমাধান আসতে আমি ভিসি স্যার অন্যদের সাথে বসেছিলাম।
তুমি বসেছিলা শিবিরকে কিভাবে দায়ী করা যায় পরিকল্পিতভাবে, এই জন্য শিবিরকে আন্দোলন থেকে দূরে সরাতে। তোমার কথাবার্তা পরবর্তী কার্যক্রমে সব স্পষ্ট। আই এম সরি যে এভাবে কথা বলতে হচ্ছে। গত পরশু রাত্রে যখন এসব দাবি নিয়ে জবি থেকে আমাকে জানানো হয়, তখন তাদেরকে আমি গতকাল রাত 9টায় আমার বাসায় আসার আমন্ত্রণ জানাই, কিন্তু গতকাল সকালে তারা আন্দোলন নামেন এবং যমুনার কাছাকাছি পৌঁছে যান। কাল দুপুর থেকেই ভিসি স্যারের সাথে আমি নিয়মিত যোগাযোগ করেছিলাম, ভিসির সাথেও বেয়াদবি করেছে। আমি জানি না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা ক্ষমা চাইবেন কিনা। ভিসির সাথে আলাদাভাবে শিক্ষকদের কাছে আলাদাভাবে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। স্যারকে ডেকে যে ক্যামেরার সামনে, স্যার সরি, প্রয়োজনে পা ধরে ক্ষমা চাইবে। ছাত্র শিক্ষকের পা ধরলে কিছু আসে যায় না, মন্ত্রী তাতে কোন চ্যাটের বাল। ওরকম মন্ত্রী আর নির্বাচিত মন্ত্রী নাকি? নির্বাচিত মন্ত্রী হলে আলাদা একটাই থাকে, যারা নির্বাচন করে এসেছে। নির্বাচন করলে ভোট পাবে মাহফুজ, মেম্বার হতে পারবে। কাল দুপুর থেকে ভিসি স্যারের সাথে আমি নিয়মিত যোগাযোগ করেছিলাম। শেষ পর্যন্ত রাতে 1 ঘন্টা ধরে 3টা টকিং পয়েন্ট নির্ধারণ করে আমি ভিসি স্যার ও শিক্ষকদের সাথে কাকরাই মরে যাই। সেখানে মিডিয়ার লোকজন শিক্ষার্থীদের থেকে 50 মিটার দূরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি ভিসি স্যারকে বললাম আমি শিক্ষার্থীদের সামনে গিয়ে কথা বলবো। সেখানে যাওয়ার পর একটা গ্রুপ স্লোগান দেয়, আমি বিব্রত না হয়ে নিজের দায়িত্ব পালনে কথা। একটা গ্রুপ, এইটাই বিভাজন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দেয়, সেখানে একটা গ্রুপ, মানে ওই আন্দোলনকারীদের শিবির ট্যাগ দেওয়ার একটা জায়গা রেখেই দিচ্ছে। এটাই হচ্ছে বাটপারি। সেখানে যাওয়ার পর একটা গ্রুপ স্লোগান দেয়, আমি বিব্রত না হয়ে নিজের দায়িত্ব পালনে কথা বলা শুরু করি। প্রবণিত টকিং পয়েন্ট অনুযায়ী পুলিশের পারাবারি অথবা স্ব উদ্যোগে উস্কানিমূলক কিছু করলে ক্ষমা প্রার্থনা ও বিভাগীয় তদন্তের কথা বলতে গিয়েছিলাম। অথচ আমরা দেখেছি তিনি রাগ হয়ে কি বলেছেন। একটা পর্যায়ে আমরা তার আলোচনা ফাঁস হয়েছে, এই যে পিটিয়েছে শিক্ষকদের, নারী শিক্ষার্থী, মানে এটা ন্যায্যতা নাকি হয়ে গিয়েছে। তদন্তের কথা বলতে তখনই বোতল নিক্ষেপ করেন একজন শিক্ষার্থী। ওই শিক্ষার্থী কেন এবং কার মদদে এবং অন্তর্ঘাতমূলক কাজ করলেন তা আশা করি প্রশাসন দ্রুত খতিয়ে দেবে। একটা সিম্পল কাজ, এবং এটাকে শিক্ষার্থীরা বোতল বোতল বলে সারাদিন স্লোগান দিয়েছে আজকে, এটাকে তদন্তের কথা বলছেন। অথচ উন্নত মানসিকতার হলো ওটাকে ক্ষমা করে দিতেন, মানে শাস্ত্র মানসিকতার। আর এর অর্থ কি? ওই ছেলেকে গ্রেপ্তার করা হবে। এবং আমি আশঙ্কা করছি ওই ছেলেকে স্লো পয়জনিং করা হয় কিনা, কারণ আমির তো আঘাতের কথা বা একেবারে, আর ওই ছেলেকে তো শিবির মনে করে, শিবির হোক বা না হোক মাহফুজ মনে করে শিবিরটা আগেই বলেছে। অর্থাৎ ওই ছেলের জীবন নিয়ে আমি আশঙ্কা প্রকাশ করছি। এবং মানবাধিকার কর্মীগুলো আশা করি যদি ওই ছেলে গ্রেপ্তার হয়, রিমান্ডে কি হয় বা এগুলোর প্রতি সূক্ষ্ম নজর রাখবেন। এটা হাসিনার আমল নয়। তারপর আমি হতাশা নিয়ে চলে যাচ্ছিলাম, তখন স্যারদের সাথে আমার হতাশা ক্ষুব্ধতা ব্যক্ত করি। স্যাররাও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হতচকিত হয়ে গিয়েছিলেন। গত 1 সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়া একটি দলের নিয়মিত আক্রমণ ও হত্যার হুমকির কারণে ন্যায্যভাবেই অনুমান করেছিলাম যে এটা হুমকিদাতা দলের কাজ হতে পারে। আমার হতাশা ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দুঃখ প্রকাশ করছে, তার আগে আবার ন্যায্যভাবে অনুমান প্রকাশ করেছে। আরে বেটা, হুমকি দিয়েছো তো তুমি বলেছো যে আমি তো আঘাত করবো, 52 বছরের চাইতেও করুণ পরিণতি ভোগ করাবো। আমি তো আঘাতের কথা কে বলেছে? আর কোথাকার কি শিবির হুমকি দিয়েছে? একটি দল বলতে কি বোঝাও এটা বুঝি না, নাম বলতে সাহস পাও না কেন? কেউ শিবিরে কেউ হুমকি দেয়নি। যেসব আইডি থেকে, কোনো শিবির আইডি বা জামাত আইডি থেকে মাহফুজকে যদি হুমকি দেওয়া হয়, ওটা মাহফুজের বট ফোর্সে ক্রিয়েট করা আইডি। আমরা দেখেছি সাদিক কায়েমের ছবি ব্যবহার করে, আল্লামা সাইদি, নিজামী, গোলাম আজমের ছবি ব্যবহার করে নতুন নতুন আইডি খুলছে, তারা বিভিন্ন জায়গায় গালাগালি করে। এগুলো মাহফুজদের বট ফোর্সের কাজ, খুঁজে বের করে। শিবিরে কেউ তাকে হুমকি দেয়নি, বরং শিবিরের ছেলেরা, ফরহাদ সহ শিবিরের নেতৃবৃন্দ মাহফুজের পাশে দাঁড়িয়েছে, বোতল নিক্ষেপের প্রতিবাদ করেছে, আমরা প্রতিবাদ করেছি। তারপর আবার একটি দল আর একটি দলকে আমি তো আঘাত করার হুমকি তুমি দিয়েছো, তুমি সেটার জন্য দুঃখ প্রকাশ করেছো? করো নাই। আমার বক্তব্য ছিল আক্রমণের ফলে ন্যায্য দাবির আন্দোলন বিতর্কিত হলো। আমি চেয়েছিলাম জবির আবাসন সমস্যার জন্য দ্রুত সমাধান। পরবর্তী 50 মিনিটের দূরত্বে আমি আরেকটা সাংবাদিক সম্মেলন করি। আমার অফিসিয়াল বক্তব্য আন্দোলনের সাথে একত্রতা দাবি পূরণের রোডম্যাপ পুলিশ আমরা বিষয়ে বিভাগীয় তদন্তের আশ্বাস সেখানে আপনারা দেখতে পাবেন। জবির শিক্ষার্থী শ্রদ্ধা শিক্ষকদের উপর পুলিশ হামলার নিন্দা আমি আবারও জানাচ্ছি। জবির শিক্ষার্থীদের আবাসনের দাবি ন্যায্য। আশা করি বিভিন্ন মন্ত্রণালয় প্রতিষ্ঠানে দ্রুত একটি যৌক্তিক ফলপ্রসূ সমাধানে আসবেন। জবি থেকে জুলাই গণঅভ্যুত্থানে 2 জন শিক্ষার্থী ভাই শহীদ হয়েছেন এবং অনেক ভাই বোন আহত হয়েছেন। এখানে একটা বিষয় আছে যে আন্দোলনকারীদের মধ্যে যে বিভাজন তৈরি করা, যে শিবিরকে আলাদা করো, এই জায়গাটা থেকে মাহফুজ পিছু উঠেছেন, কিন্তু ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, আবার ঘুরে ফিরে মাহফুজ নিজের অবস্থানই জাস্টিফাই করেছেন। আরে নিজের অবস্থান জাস্টিফাই করলে ক্ষমা চাওয়া হয়? কিসের ক্ষমা চাওয়া? এটা তো ক্ষমা চাওয়ার নামে একটা ফাজলামি। জবির ভাই বোনদের বলবো, আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমি গিয়েছিলাম। জুলাই আমাদের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের আত্মিক বন্ধন তৈরি করেছে। আশা করি এই বন্ধন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য ছিন্ন হবে না। এর মানে এখানে ওই একক ব্যক্তি বা গোষ্ঠী, মানে শিবিরের অন্তর্ঘাতমূলক, মানে শিবিরবাদ, আমরা আছি তোমাদের সাথে, এই বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।